আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনাম। জাতীয় মৎস্য পক্ষ সামনে রেখে রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম উদ্বোধন। বিদ্যুৎ সংকটে দেশবাসীর ভোগান্তিতে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। আসন্ন সংসদ অধিবেশনে 10 বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরার ঘোষণা। শিক্ষকদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে মারধর, 2 জনকে আটক। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্বারোপ। এবং তারুণ্যের হাত ধরে দেশে 10,000 কোটি টাকার বাণিজ্যিক পেয়ারা বাগান। বিশাল বাজার ধরে রাখতে টেকসই আধুনিক বাজার ব্যবস্থায় গুরুত্বারোপ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনে রোববার সকালে কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার বাইরে প্রথম এ ধরনের আয়োজনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ছাড়াও সফরে জেলার 3 উপজেলা পাকুন্দিয়া, কটিয়াদি ও সদর উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার সফরকে ঘিরে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, নদীতে মাছের পোনা অবমুক্ত, মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা তুলে ধরবেন কিশোরগঞ্জবাসী। বিদ্যুতের জন্য দেশের মানুষের কষ্টের কথা উল্লেখ করে আন্তরিক দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দ্রুতই সমস্যার সমাধান হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাজধানীতে দুস্থদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, ফ্যাসিবাদীদের দুর্নীতির কারণে দেশের এই অবস্থা। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকটের সমাধান হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে 10 বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরবে সরকার। কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না করে সংসদে পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি। দিবসটি উপলক্ষে গরিব দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ছিল রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে। এতে যোগ দেন বেগম খালেদা জিয়ার পুত্র প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এই উপস্থিত মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ তোমার দরবারে আমিন আমিন করতেছে। বক্তব্যে মা বেগম খালেদা জিয়ার দেখানো পথে চলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সাম্প্রতিক বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টর থেকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে, যাতে করে
এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে। কিছু রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সমালোচনা আর বিভ্রান্তি তৈরি না করে সমাধানের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিন আগে দেখলাম একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে, পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। আগামী এই যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদে আমরা সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা করব। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। পরে দুস্থ, অসহায় ও অসুস্থদের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন বিএনপি নেতারা। 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকীতে রাজধানীতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা। মইনুল হাসানের রিপোর্ট। দেশের গণতান্ত্রিক অভিযাত্রার আন্দোলন সংগ্রামে আপসহীন এক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও জনগণের কল্যাণে সারা জীবন কাজ করে যাওয়া মহান এই নেত্রীর 82তম জন্মবার্ষিকীতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। নেতারা বলেন, বেগম জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল আজ দেশবাসী ভোগ করছে। আমার ক্ষুদ্র জ্ঞানে খালেদা জিয়াকে পরিমাপ করা সম্ভব না। তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। তাকে জীবন নাশের জন্য সব প্রচেষ্টার পরেও সবকিছু অতিক্রম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে উনি উঠে এসেছেন। তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপসহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেখান থেকে তাকে বিস্তৃত করা যায়। বাংলাদেশের জনগণের হৃদয় হরণ করে তিনি জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত। বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়া ছিলেন অকুতভয় এক নেতা, যিনি তার জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করেছিলেন। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই, নীতির প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আছেন। কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন দলের নেতাকর্মীরা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের সময় অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে অবসর ভাতা পাচ্ছিলেন না। সরকার বিশেষ ব্যবস্থায় তাদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষকদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে কেউ অর্থাভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। রাহুল রায়ের আরেকটি রিপোর্ট। অনেকদিন ধরেই অবসর ও কল্যাণ সুবিধার ভাতা পাচ্ছিলেন না বেসরকারি শিক্ষকরা। হতাশাগ্রস্ত শিক্ষকদের সেই হতাশা দূর হলো। আবারও শুরু হলো অবসর ও কল্যাণ সুবিধার ভাতা প্রদান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে আলো ছড়ানো শিক্ষকদের যেন আর দুর্ভোগে পড়তে না হয়, সেজন্য সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। এর আগে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ই-হেলথ কার্ড সহ নানা উদ্যোগের কথা জানান সরকার প্রধান। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার ই-হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। এরই অংশ হিসাবে একদিকে দেশের প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাইমারি হেলথ কেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। অপরদিকে বর্তমান সরকারের মেয়াদকালেই ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে ইনশাল্লাহ। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। প্রধানমন্ত্রী শিশু স্বাস্থ্য ও শিশু শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। সে সময় তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গে ছিলেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেয়া বাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে মারধর করেছে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল জনতা। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফুল দিতে গেলে একজন সহ ওই বাড়ির সামনে থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দুপুর 11:15 একজন রিকশা চালক ধানমন্ডি 32 নম্বরের প্রবেশমুখে তার রিকশায় বসে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। সে সময় জুলাই যোদ্ধা ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের সদস্য সচিব পরিচয় দেওয়া আ.ন.ম. আয়াসের নেতৃত্বে বেশ কয়েকজন ওই রিকশা চালককে মারধর করেন। পরে ওই রিকশা চালককে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। আয়াসের অভিযোগ, ওই রিকশা চালক যুবলীগের একজনকে ভিডিও পাঠাচ্ছিলেন। রিকশা চালককে মারধরের সময় জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে সেখানে থাকা আরেক ব্যক্তিকে মারধর করা হয়। এছাড়াই 15 আগস্ট উপলক্ষে সিঙ্গারা বিক্রি করার অভিযোগে মারধর করা হয় আরেক ব্যক্তিকে।
আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না। এটা মব না, আপনি ফেসিস্টের লোকজন আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হুমকি দেবে, রাস্তায় পিটাবে, ওইটা মব হবে না। আর তাদেরকে অবশ্যই আমাকে কয়েকদিন আগে যে পিটায় ঢাকা মেডিকেলে আহত করলো তখন করেছিলেন। থ্যাংক ইউ। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে উল্লেখ করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করার কথা জানায় পুলিশ। না, আমরা নিরাপত্তার খাতিরে এখানে নিরাপত্তা আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত আছি। আমাদের দেশে সবকিছু স্বাভাবিক প্রক্রিয়া আছে, কোনো সমস্যা নেই, স্বাভাবিক সব স্বাভাবিক। এর আগে সকাল 10:30টার দিকে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হাজারীবাগের একটি প্রতিষ্ঠানে কর্মরত অর্ণব কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে 4 নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই 4 নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। কুষ্টিয়ায় এমপি আমির হামজা সমর্থক ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছেন। সে সময় আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। পরে গণ অধিকার পরিষদের অফিস এবং সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল খালেকের অফিসে হামলা ও ভাঙচুর চালায় জামাত শিবির কর্মীরা। আমির হামজা সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা বিকেলে শহরের 6 রাস্তা মোড়ে আমির হামজার বাসভবনের কাছাকাছি সমাবেশের আয়োজন করেন। সমাবেশের শেষ দিকে আমির হামজা পুলিশ প্রোটোকল নিয়ে বাড়ি ফেরার সময় সেখানে থাকা তার কয়েকজন সমর্থক স্লোগান দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়, পরে যা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন বলে দাবি করা হয়। এরপর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে আমির হামজার সমর্থকরা লাঠি সোটা নিয়ে শহরের হাই স্কুল মার্কেটে, গণ অধিকার পরিষদের জেলা কার্যালয় ও সংগঠনের জেলা শাখার সভাপতির অফিসে হামলা ভাঙচুর চালায়। এই সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে 5 শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যরা কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সকালে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকাল আনুমানিক 9:30 ঘটিকায় আমাদের কালকিনি থানা পুলিশের একটি সংবাদ আসে যে গোপালপুর ইউনিয়নের এখানে একটি দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা আছে, যেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত আছে। এই সংবাদের ভিত্তিতে আমাদের কালকিনি থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে ঠিক করেন। মহিলা মাদ্রাসা তার পাশে একটি বাড়ি, সেই বাড়ির দরজার সামনের বৈঠকখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু আলামত দেখতে পায়। এবারে সরকারের 180 দিন। নির্বাচনী ইশতেহারে অর্থনীতি পুনরুদ্ধার থেকে শুরু করে সীমিত আয়ের মানুষদের সুরক্ষা এবং রাষ্ট্রীয় কাঠামোতে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, প্রথম 6 মাসে বিএনপি সরকার মৌলিক অগ্রাধিকারগুলো সুনির্দিষ্ট করার ক্ষেত্রে সফল। তবে সাধারণ মানুষ এখনো সুফল পেতে শুরু করেনি। সরকারের 180 দিন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ রিপোর্ট করছেন লুৎফর রহমান সোহাগ। একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। 6 ফেব্রুয়ারি 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার দেয় বিএনপি। সবচেয়ে গুরুত্ব পায় নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড। ছিল স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া খাতকে ঢেলে সাজানো, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বাড়ানো,
খাল খনন, বৃক্ষরোপণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী দেওয়ার পরিকল্পনা। ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে প্রধান অগ্রাধিকার হিসেবে ঠিক করে বিএনপি সরকার। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়। প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু, বৃক্ষরোপণ, খাল খনন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ভাতা কার্যক্রম শুরু করেছে সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকারের মাত্র শুরু, অনেক কাজ এখনো বাকি। কিছু কিছু জনতুষ্টিমূলক কর্মসূচি ঘোষণা করেছিল, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণের কথা। উৎপাদনশীলতা বৃদ্ধিতে এগুলোর ইফেক্ট তো অনেক লং টার্ম। গুড ইন্টেনশন তিনি শো করেছেন, কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উনি কিছু ভালো কাজের উদ্যোগ হাতে নিয়েছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে মব সহিংসতায় অনেকটাই ভেঙে পড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা। সে পরিস্থিতি কেটে গেলেও জননিরাপত্তার মতো বিষয়টি এখনও গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট কিন্তু সামাজিক প্রণোদনা নিয়ে সে ম্যানিফেস্টো তৈরি করছে, সেটা বাস্তবায়ন করছে, এটা একটা পজিটিভ জায়গা আছে। কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল সেটা প্রপারলি হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেমন অস্থিতিশীল একটা মব ভায়োলেন্স হয়েছে, ওই তুলনায় আফেক্টিভভাবে এই সরকারের সময় কিন্তু এটা কমেছে। এটা ক্রেডিবিলিটি সরকারকে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনার কথা সরকারকে প্রচারে সুবিধা দিলেও নির্বাচনে পাওয়া ব্যাপক জনসমর্থন ধরে রাখতে নজর দিতে হবে যথাযথ বাস্তবায়নে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। সিরাজগঞ্জের রায়গঞ্জে বিকেলে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আইনুল হকের গাড়িতে হামলা হয়েছে। এ ঘটনার জন্য জামায়াতে ইসলামী ও এনসিপিকে দায়ী করেছে জেলা বিএনপি। হামলার প্রতিবাদ জানিয়ে ও জড়িত ব্যক্তিদের বিচার চেয়ে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। উপজেলার ধানগড়া বাজারে একটি সভায় অংশ নিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। হামলায় সংসদ সদস্যের গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। সংসদ সদস্যের গাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে জামায়াত বলেছে, কোনো কিছু হলেই তাদের উপর দোষ চাপানো বিএনপির পুরনো অভ্যাস। সংসদ সদস্য আইনুল হক তার গাড়িতে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সাতক্ষীরায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ইস্টার্ন ব্যাংকের সহায়তায় উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় কুইজ ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নকে বড় পরিবর্তনের ভিত্তি হিসেবে দেখছেন পরিবেশবাদীরা। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। বৈচিত্র্যময় প্রকৃতির উপকূলীয় জনপদ সাতক্ষীরা। একদিকে অবারিত সবুজ সুন্দরবন, অন্যদিকে কপোতাক্ষ, ইসামতি, খোলপেটুয়া ও যমুনা নদীর বিশাল জলরাশি। যেন রং তুলির আঁচড়ে প্রকৃতির মনোরম ক্যানভাস। তবে প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে করুণ বাস্তবতা। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্রমবর্ধমান ঝড়, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ উপকূলবাসীর জীবনে বয়ে আনে কঠিন চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় উপকূলে নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ম্যানগ্রোভ বন ও উপকূলীয় অঞ্চলের গাছপালা জলোচ্ছ্বাস, ঝড় ও সাইক্লোনের প্রভাব প্রায় 40 থেকে 70% পর্যন্ত হ্রাস করতে পারে। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরায় উপকূলীয় সুরক্ষা এবং লবণাক্ততা প্রভাব মোকাবেলায় বেশি বৃক্ষরোপণ জীবন রক্ষাকারী একটি পদক্ষেপ। আসুন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এই জেলার উপকূলে সবুজের বেষ্টনী তৈরির মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই জেলা হিসাবে গড়ে তুলি এবং সারা বাংলাদেশটাকে
সবুজে ছেয়ে ফেলি। সবুজায়ন উৎসবকে ঘিরে পরিবেশ রক্ষার অঙ্গীকার উপকূলীয় অঞ্চলের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর। আগামী দিনের সচেতন প্রজন্ম গড়তে পাঠ্য বইয়ের পাশাপাশি প্রকৃতির পাঠে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। গাছ কি উপকার করে, গাছ রোপণ কেন দরকার, অক্সিজেন ছাড়াও জীবন ধারণের জন্য আরো যেসব জিনিস প্রয়োজন তা আমরা গাছ থেকে পেয়ে থাকি। সবুজ অভিযাত্রায় শিক্ষার্থী ও তরুণদের কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। গাছ শুধু আমাদেরকে অক্সিজেন দেয় না, গাছের পাতা, কাণ্ড, মূল এটাই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। প্রত্যেকটি জায়গাতেই যদি বৃক্ষরোপণ কর্মসূচি হতো বা পরিচালনা করা যেত, অনেক গাছ আমরা লাগাতে সক্ষম হতাম। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে এবং তোমার শিক্ষকদেরকে সাথে নিয়ে তোমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচিটা চালিয়ে যাবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, গ্রামীণ সড়কের দুই পাশে রোপণ করা হয় নানা জাতের গাছের চারা। যে বৃক্ষরোপণের যে সচেতনতা, সেইটা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের কুইজ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে তাদের সচেতনতা। উপকূলীয় অঞ্চলের অবহেলিত এলাকায় বৃক্ষরোপণ যে কর্মসূচি গ্রহণ করেছে, এই জন্য প্রকৃতির জীবনকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ সংরক্ষণে ইবিএল এর যে অঙ্গীকার, সেটা তারই একটা বহিঃপ্রকাশ। এবং গাছগুলো বড় হয়ে গেলে এখানের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। উপকূলীয় জনপদের সুরক্ষায় সবুজায়নে তরুণ প্রজন্মের ছোট্ট অঙ্গীকারই একদিন হয়ে উঠবে বড় পরিবর্তনের ভিত্তি। আর তাদের হাত ধরেই নিশ্চিত হবে সবুজ শ্যামল জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশ। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশে বহু তরুণের হাত ধরে গড়ে উঠছে নতুন নতুন বাণিজ্যিক পেয়ারা বাগান। সব মিলিয়ে পেয়ারার বাজার এখন প্রায় 10,000 কোটি টাকার। তবে এই বিশাল বাজার ধরে রাখতে প্রয়োজন মূল্য সংযোজন, সংরক্ষণ ও টেকসই আধুনিক বাজার ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ময়মনসিংহের ভালুকার গাবুদিয়া গ্রামের শিক্ষিত তরুণ সরওয়ার্দী পলাশ চাকরি ছেড়ে কৃষিতে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে 1 একরের বেশি জমিতে গড়ে তুলেছেন পেয়ারার বাগান। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে থাই 12 মাসি জাতের পেয়ারার সারা বছর উৎপাদন ধরে রেখেছেন তিনি। এতে আশানুরূপ ফলন এবং আয় দুটোই হচ্ছে। শারীরিক অসুস্থতার পরে আর কি আমি জবটা শিফট করে আমি কি করব, তখন আমি কৃষির মধ্যে আর কি ইনভলভ হলাম। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো ইনকাম হচ্ছে। বাগানে গ্লোবাল গ্যাপের নীতিমালা অনুসরণে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। নিরাপদ খাবারকে আমরা গুরুত্ব দিয়ে পলাশ সাহেবের এই বাগানকে আমরা উত্তম কৃষিচর্চা বা গ্যাপের আওতায় নিয়ে এসেছি। এর জন্য আমরা যা কার্যক্রম সবগুলো হাতে নিয়েছি। আধুনিক প্রযুক্তির পাশাপাশি উন্নত বাজার ব্যবস্থা এবং সংরক্ষণ সুবিধা নিশ্চিত করার দাবি এই তরুণ উদ্যোক্তার। পেয়ারা থেকে অনেক ধরনের আচার তৈরি করতে পারি, অন্যান্য খাবার তৈরি করা যায়। দেশের বাইরে আমরা ভ্যালু অ্যাড করতে পারেন, তাই তো? জি স্যার। সরকার সেদিকে যদি সুষ্ঠু নজর দেন তাহলে কৃষকরা অনেক উপকৃত হবে, আমরা অনেক উপকৃত হব। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের ঘাটতিতে প্রতি বছর বিপুল পরিমাণ ফল নষ্ট হয়। এই অপচয় রোধ করে পেয়ারার সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন। চাকুরি নয়, কৃষি সফলতা এনে দিয়েছে এই তরুণের। পরিবারের অসম্মতির পরেও এই স্বাবলম্বিতা আজকে তাকে নতুন পথ এবং উদ্যোক্তায় পরিণত করেছে। এই তরুণের আকাঙ্ক্ষা সরকার যদি তাদেরকে আরও অনেক পৃষ্ঠপোষকতা করে এবং তাদের এই উৎপাদিত পণ্যগুলোকে যদি বিদেশে রপ্তানির সুযোগ করে দেয়, তাহলে বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি হবে এবং তারা পাবে সতেজ বিষমুক্ত শাকসবজি, ফলফলাদি। ময়মনসিংহের ভালুকার গোপদিয়া থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। পশ্চিমে বেড়ে ওঠা একদল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সৌজন্যে জাতীয় দলের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত লাল সবুজের ভক্তরা। তবে আলোর পেছনে অন্ধকারের মতো ঘরোয়া ফুটবলের দুর্বল কাঠামো দেশের ফুটবলের ভবিষ্যৎকে ফেলেছে অনিশ্চয়তায়। জেলাগুলোতে লিগ আয়োজন নিয়ে টালবাহানার জন্য আমলাতান্ত্রিক জটিলতা এবং বাফুফের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের শৈথিল্যকে দায়ী করছেন অনেকেই। যশোর জেলা প্রতিনিধি আকরামুজ্জামান, ময়মনসিংহের শেখ মহিউদ্দিন ও রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের সহযোগিতায় রিপোর্ট করছেন সাইদুর রহমান শামীম। জাতীয় দল ও বাংলাদেশের ফুটবলে একসময় অক্সিজেনের ভূমিকায় ছিল জেলায় জেলায় নিয়মিত ফুটবল চর্চা।
90-এর দশক থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে ফুটবলে শুরু হয়েছে ভাটার টান। ফিফার পরামর্শে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করেছে বাফুফে, তাতে সংকট কাটেনি। ডিসি হলো বাদশা, এসপি হলো সেনাপতি। এখন তারা মাঠ যদি অ্যালোকেশন দেয় তাহলে ওই খেলাগুলি তো নাই, কুমিল্লায় খেলা নাই, ময়মনসিংহে খেলা নাই, খুলনায় খেলা নাই, পাইপলাইনে যদি প্লেয়ার থাকে তার অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের রিয়েল অর্গানাইজাররা যে সেই জায়গায় নাই, যেই কারণে বিভিন্ন লোক বিভিন্ন দলের হোক মানে কিন্তু সহযোগিতা নিয়ে দেখা যায় তারা ডিএফএ মেম্বার হয়ে আসে, 4 বছর পর তারা আসে 10-15 লাখ টাকা কামায় নিয়ে ভোট টোট দিয়ে চলে যায়, তাদের কোনো দায়িত্ব থাকে না। দেশের ফুটবলে অসংখ্য তারকা ফুটবলার ও ঋতুপর্ণা চাকমার মতো সাবজয়ী তারকার নিজের জেলা রাঙামাটিতে 2018 সালের পর থেকে মাঠে গড়ায়নি ফুটবল লিগ। লাস্ট লিগ হয়েছিল 2018 সালে, এরপরে লিগ হওয়ার কথা ছিল 2020 সালে। পরীক্ষাদিন ছিল বিদায়, করোনার কারণে আমরা লিগ করতে পারিনি। তখন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম নির্বাচিত। তো বর্তমানে প্রেক্ষাপট পরিস্থিতির মধ্যে আর লিগ করা সম্ভব হচ্ছে না। অনেক পিছিয়ে গেছি, আমাদের রাঙ্গামাটি নয় অনলি, সারা বাংলাদেশের জেলায় খেলাধুলা পিছিয়ে গেছে। ঠিকভাবে নিয়মমাফিক ফুটবল লিগ হচ্ছে না, টুর্নামেন্ট হচ্ছে না। ফুটবল লিগ আয়োজনে গাফিলতির জন্য ময়মনসিংহ এবং যশোরের ফুটবল সংগঠকরা আমলাতান্ত্রিক খবরদারি ছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলেছে। রাজনৈতিক পথ পরিবর্তনের সময় যে গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত আমাদের ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে 21টা জেলায় লিগ হইতো, সেটার মধ্যে ময়মনসিংহ একটা ছিল, মানে প্রতিনিয়ত লিগ চলতো। জেলা ক্রীড়া সংস্থা থেকে আলাদা করে যখন ডিএফএ গঠন করলো, মূলত তখনই এই ফুটবলের বেহাল অবস্থা সৃষ্টি হলো, কারণ ডিএফএ গঠন হওয়ার পরে ডিএফএর নিজস্ব কোনো মাঠ ছিল না। ঘরোয়া ফুটবলের গতি ফেরাতে পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন সবাই। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। এবারে নেট দুনিয়ার খবর। রাস্তায় ময়লা ফেলার দায়ে দোকান মালিকদের দিয়ে সড়ক পরিষ্কার করালেন ম্যাজিস্ট্রেট। রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোষী দোকান মালিকদের নিজ হাতে ময়লা ও সড়ক পরিষ্কার করানোর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে 47 জনের মৃত্যু, ঘরবাড়ি সহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বন্ধুত্ব শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের উপর প্রতিষ্ঠিত। সকালে হাই কমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ভারতের 80তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন দীনেশ ত্রিবেদী। এ সময় হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বাংলাদেশে বসবাসরত ভারতের নাগরিক ও বাংলাদেশের বিভিন্ন খাতের আমন্ত্রিত অতিথিরা ছিলেন। বক্তৃতায় বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ছে বলে জানান হাই কমিশনার। পড়ে শোনান ভারতের রাষ্ট্রপতির বক্তব্য। As we look at the future, let us reaffirm our commitment, India's continued progress, unity and prosperity. Let us also continue to nurture the exceptional bonds of friendship between India and Bangladesh, working hand in hand toward shared prosperity. রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। নগরীর চিকলি ওয়াটার পার্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। বক্তৃতা করেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল মুকাদ্দেম, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার জাবেদ আক্তার,
ইন্টার্ন ডক্টর সোসাইটির সভাপতি সাদমান সাকিব মিরাজ ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহকারী ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম। সে সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক আবু তাহের সালেহ সহ রংপুর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রোগের চিকিৎসা নিয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 300 ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। বাংলা ভাষা নিয়ে ইস্পাহানি টি লিমিটেডের উদ্যোগে চ্যানেল আইয়ের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 7ম আসরের চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব শেষ হয়েছে। 1000-এর বেশি প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ধাপে পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম থেকে সেরা 7 জন ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। রাতে সেরা 20 প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। শুক্রবার চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। মেধা বিকাশের সুযোগ সৃষ্টির এই অসাধারণ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে শিক্ষার্থী এবং অভিভাবকরা উচ্ছ্বসিত। এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, যার ফলে আমরা ইনশাল্লাহ এর থেকে বড় পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আমাদের মধ্যে একটা সাহস থাকবে। ভালো লাগতেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে অংশগ্রহণ করতে পেরে, যার ফলে আমার বাংলার জ্ঞান আরও বৃদ্ধি হয়েছে বলে আমি মনে করি। বাংলার যে চর্চা, আমরা যে এখন ফেসবুক ওরিয়েন্টেড হয়ে গেছি, ওটা থেকে বাংলার যে পড়ার একটা 2-3 দিন যাবৎ বাংলা নিয়ে সে রিচার্জ করতেছে। দিনব্যাপী এই প্রতিযোগিতায় ইস্পাহানি গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে আগামীতে এই প্রতিযোগিতা আরও ব্যাপকভাবে আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। শুদ্ধ বাংলার চর্চা, ভবিষ্যৎ প্রজন্ম যাতে তারা যেই মাধ্যমেই লেখাপড়া করুক, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, সেই বাংলা ভাষা যাতে ভবিষ্যৎ প্রজন্ম শুদ্ধভাবে বলতে পারে, লিখতে পারে এবং সবার সাথে সেভাবে যাতে তারা কথা বলতে পারে, মূল উদ্দেশ্যই এটা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে এইসব কাজগুলো করে যাচ্ছি। ইস্পাহানি শিক্ষা, চিকিৎসা এবং ক্রিয়াক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটি ক্রিয়ার প্রত্যেকটি স্তরে ইস্পাহানি অবদান রেখে যাচ্ছে। আমরা চাই বাংলাদেশের মানুষের সুন্দর জীবন। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ যে প্রতিযোগিতা, সেটা আমাদের ছেলেমেয়েদেরকে নতুন করে একটা কৌতূহল সৃষ্টি করছে, আগ্রহ সৃষ্টি করছে বাংলা ভাষার প্রতি, যেটা তাদের বাংলা ভাষার দক্ষতা অর্জনে, পারদর্শিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি গ্রুপ এবং চ্যানেল আইয়ের এই আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও চ্যানেল আই। এমন একটা প্রতিযোগিতা যেখানে বিচারকের নাম্বার দেওয়ার কোনো ক্ষমতা নাই। বাচ্চাই জানে যে প্রশ্নের উত্তর দিলে সে 5 পাবে, না হলে সে 3 মাইনাস হবে, তার মানে তার বিচারক সে নিজেই। অতএব এই যে বিশ্বাসযোগ্যতা আমরা তৈরি করতে পেরেছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে, সেইটা আসলে আপনি অন্য কোনো রিয়েলিটি শোতে পাবেন না। চ্যানেল আইয়ের এই যে উদ্যোগ, বাংলাবিদ গড়ার যে উদ্যোগ, এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তির সাথে আমাদের যে বাংলাবিদ হিসাবে তারা যে পরিচয় ঘটবে, এটি আগামী বাংলা ভাষাভাষীর জন্য একটি সুসংবাদ এবং এটি খুব ভালো আয়োজন। ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে 10 লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় 3 লাখ ও তৃতীয় স্থান অধিকারী পাবে 2 লাখ টাকার মেধাবৃত্তি। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে মিনিস্টার এসি আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পে এ পর্যন্ত 47 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ঘরবাড়ি সহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা BMKG জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর 4:58 আঘাত হানে। এর উৎপত্তিস্থল মাটির 15 কিলোমিটার গভীরে। এরপর বেশ কয়েকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্প আঘাত হানার পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় 3 ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। উপকূলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এবারে ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ।
সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2026 প্রদান করেছে আকিজ বশির কেবলস। রাজধানীর একটি হোটেলে জমকালো এই অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের অসাধারণ বিক্রয়ের সাফল্য এবং প্রতিষ্ঠানের সাথে তাদের ব্যবসায়িক অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশ নেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক মোহাম্মদ ওমর ফারুক ও অন্যরা। অনুষ্ঠানে সারা দেশে আকিজ বশির কেবলসের কার্যক্রম ও উপস্থিতি বাড়াতে পরিবেশকদের ভূমিকার প্রশংসা করা হয়। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। রাজধানীর বিমানবন্দর এলাকার ফিলিং স্টেশনে 1,21,00,000 টাকার ডাকাতির ঘটনায় গ্রেফতার 5, পিস্তল, গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাজধানীর বিমানবন্দর এলাকার একটি ফিলিং স্টেশনে 1,21,00,000-এরও বেশি টাকা ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে ডিবি। সে সময় র্যাব লেখা জ্যাকেট, পিস্তল ও গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, চক্রটি দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই ডাকাতির ঘটনা ঘটায়। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ডিসেম্বরে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে বক্তারা বলেন, আগামী দিনে সরকার ও বিরোধী দল কাদিয়ানীদের অমুসলিম ঘোষণায় এগিয়ে না আসলে মুসলিম সমাজ নিজেরাই তাদের ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা অভিমুখে লং মার্চ এবং সংসদ ভবন এলাকা ঘেরাও করে অবস্থান নেয়ার ঘোষণাও দেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী। যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার এই দাবি আদায়ে অব্যাহতভাবে গাফিলতি করা হয়, তাহলে বৃহৎ কর্মসূচির মাধ্যমে, আমিরে হেফাজত বলেছেন অহিংস কর্মসূচির মাধ্যমে, আমরা বলছি প্রয়োজনে রাজধানী ঢাকা অবরুদ্ধ হবে, অচল হবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। রংপুরে 23 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলায় 10 লাখ গাছের চারা বিক্রি করেছেন নার্সারি মালিকরা। জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেজাকা সুলতানা ফেন্সি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার, রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম সহ অন্যরা। শেষে শ্রেষ্ঠ নার্সারি মালিকদের পুরস্কৃত করা সহ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বান্দরবানের আলী কদমের দুর্গম পাহাড়ি এলাকায় অতিবৃষ্টিতে ভেঙে পড়ে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল। বন্ধ হয়ে যায় 50 জনেরও বেশি শিক্ষার্থীকে পাঠদান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের পর বিদ্যালয় ও হোস্টেল পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। আগস্টের শেষ নাগাদ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বান্দরবান থেকে হাসান ইসমাইলের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে এই জনপদ, 4টি গ্রামের মানুষের বসবাস এখানে। তবে শিশুদের পড়াশোনার জন্য ছিল না কোনো বিদ্যালয়। দুর্গম এই পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে 2022-23 সালে প্রতিষ্ঠিত হয় সাকলাহান পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল। প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থীর নিয়মিত পদচারণায় মুখর থাকত বিদ্যালয় প্রাঙ্গণ। তবে গত 12 থেকে 14 জুলাইয়ের টানা অতিবৃষ্টিতে হঠাৎই ভেঙে পড়ে বিদ্যালয় ভবন। ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থাও। বন্ধ হয়ে যায় স্বাভাবিক শ্রেণী কার্যক্রম। পাহাড়ের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে একটা ঘর যদি পুনর্নির্মাণ হয়, শুধুমাত্র একটা ভবন হবে না, একটা প্রজন্ম এখান থেকে সম্ভাবনাময় হয়ে গড়ে উঠবে। বিদ্যালয় ভবনের দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই শিক্ষার মানকে অগ্রগতি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখানে স্কুল ঘরটি নির্মাণের মাধ্যমে অত্র এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যাতে আলোর মুখ দেখে শিক্ষায় শিক্ষিত হয়
এই ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে প্রায় 20% কাজ শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের বান্দরবান জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন। স্যার আমাদের এখানে 8 মেট্রিক টন চাল, নগদ 50,000 টাকা এবং 10 বান্ডেল রঙিন টিন খুব দ্রুততার সাথে আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। সবার সহযোগিতায় আমরা দ্রুত কাজ শুরু করতে পেরেছি। আশা করি এই প্রত্যন্ত এলাকায় শিশুরা যে তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল, এই সমস্যার সমাধান হবে। পাহাড়ের দুর্গম এই জনপদে একটি বিদ্যালয় মানেই শুধু একটি ভবন নয়, এটি অর্ধশতাধিক শিশুর শিক্ষা ও ভবিষ্যতের স্বপ্নের ঠিকানা। অতিবৃষ্টিতে সেই স্বপ্নের অবকাঠামো ভেঙে পড়লেও এখন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সাকলাহানপাড়া বিদ্যালয়। আল মুকসিদ, চ্যানেল আই। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে অস্ট্রেলিয়ার এখনও দরকার 67 রান। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে বলেশ্বর নদীর ভাঙনের কারণে ঘোপের বাজার সহ বহু স্থাপনা ও জীবন জীবিকা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তারা জানান, সিংজোর চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে যাত্রাঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার বলেশ্বর নদীর ভাঙনে 5 শতাধিক বসতবাড়ি, দোকান নদী গর্ভে বিলীন হয়েছে। দ্রুত পাইলিং ও বেড়িবাঁধ না করা হলে নিশ্চিহ্ন হবে ঘোপের বাজার, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে ভাঙন রোধ সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের। এবারে খেলার খবর। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে 67 রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিদের 198 রানের জবাবে বাংলাদেশ করে 426 রান। বাংলাদেশে 228 রানের লিডে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ 4 উইকেটে 161। তানভীর আহমেদের রিপোর্ট। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টানা তৃতীয় দিন দাপট দেখালো বাংলাদেশ। শেষ দিকে মেহেদী মিরাজের অসাধারণ ব্যাটিং কিংবা দ্বিতীয় ইনিংসেও হাসান মাহমুদের গতির ঝড়, স্পিনের ঘূর্ণি সবই ছিল ডারউইনের সবুজ গালিচায়। প্রথম ইনিংসে বাংলাদেশের 228 রানের লিড। জবাবে ব্যাটিংয়ে নামা অজিদের 2 ওপেনারকে দ্রুত প্যাভিলিয়নে ফেরান আগের ইনিংসে 6 উইকেট নেওয়া টাইগার পেসার হাসান মাহমুদ। এরপর 31 রান করা লাবুসানেকে আউট করেন তাইজুল ইসলাম। 44 রান করা অভিজ্ঞ স্টিভ স্মিথকে আউট করেন মেহেদী মিরাজ। অ্যালেক্স কেরি 19 ও ক্যামেরন গ্রিন 44 রানে অপরাজিত থেকে শেষ বিকেলে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। সকালে আগের দিনের 6 উইকেটে 351 রান নিয়ে ব্যাট করতে নেমে আরও 75 রান যোগ করে অল আউট হয় টাইগাররা। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে অজি বোলারদের দারুণভাবে সামলে রাউন্ডার মেহেদী মিরাজ। 7 নম্বরে নেমে তার সংগ্রহ 65 রান। চোট কাটিয়ে দলে ফেরা অজি পেসার জশ হ্যাজেলহুড 89 রানে নিয়েছেন 6 উইকেট। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। উজবেকিস্তানে আসন্ন 46তম ফিদে চেস অলিম্পিয়াড সামনে রেখে মিরপুরের ক্রীড়াপল্লীতে বাংলাদেশ মহিলা অলিম্পিয়াড দলের জন্য আয়োজন করা হয়েছে 1 মাসের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। 15 সেপ্টেম্বর শুরু হবে এই অলিম্পিয়াড। দাবা অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের পূর্ণাঙ্গ পেশাদার ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দাবা ফেডারেশন। নিয়মিত দাবা প্রশিক্ষণের পাশাপাশি ফিটনেস ট্রেনিং এবং মেডিটেশনেরও ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্প শেষে মহিলা দলের খেলোয়াড়দের সঙ্গে দেশের শীর্ষ দাবাড়ুদের নিয়ে একটি রাউন্ড রবিন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। অলিম্পিয়াডের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার এই সুযোগ খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও ম্যাচ প্রস্তুতি আরও বাড়াবে বলে মনে করছে ফেডারেশন। লিওনেল মেসির বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানিয়ে নতুন রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে মেসির আবেগঘন পোস্টে রোনালদোর করা কমেন্টে 65 লাখেরও বেশি লাইক পড়েছে, যা প্ল্যাটফর্মটির ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া মন্তব্যের রেকর্ড গড়েছে। এর আগে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টের রেকর্ডেও ছিল রোনালদোর দখলে। 2024 সালে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে অভিনন্দন জানানো রোনালদোর মন্তব্যটি 60 লাখ লাইক অতিক্রম করেছিল।
সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় মৎস্য পক্ষ সামনে রেখে রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম উদ্বোধন। বিদ্যুৎ সংকটে দেশবাসীর ভোগান্তিতে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। আসন্ন সংসদ অধিবেশনে 10 বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরার ঘোষণা। শিক্ষকদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে মারধর, 2 জনকে আটক। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্বারোপ। এবং তারুণ্যের হাত ধরে দেশে 10,000 কোটি টাকার বাণিজ্যিক পেয়ারা বাগান। বিশাল বাজার ধরে রাখতে টেকসই আধুনিক বাজার ব্যবস্থায় গুরুত্বারোপ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।